আসসালামু আলাইকুম। আমি শিখা ঢাকা থেকে বলছি। আমার চ্যানেল শিখা সমটেলসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকেও অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছি, বড় মেয়েকে স্কুলে দিয়ে এসেছি, আমার হাজব্যান্ডও অফিসে চলে গেছে, আর ছোটো মেয়ের তো ক্লাস অফ, তো ও বাসায় আছে, ঘুমাচ্ছে। তো আমি এই ফাঁকে ব্যালকনির গাছগুলোতে পানি দিয়ে নিচ্ছি। সকালবেলা গাছগুলোতে পানি দিলে খুব ভালো হয়, সারাদিনের আর রোদে ওদের প্রচুর পানির দরকার হয়। আবার যদিও দুবেলায় পানি দিচ্ছি, তবে বিকেলে পানি না দিয়ে একদম রাতে পানি দিই, কারণ সারাদিনের রোদের পর মাটিটা যখন ঠান্ডা হয়ে যায় তারপর পানি দিই গাছে। বিকেলে গাছে পানি দিলে গাছের মাটিগুলো গরম থাকে, পানি পাওয়ার কারণে গাছ তখন নষ্ট হয়ে যায়। তো ব্যালকনির গাছগুলোতে পানি দেওয়া শেষ করে চলে এসেছি এই ছোট্ট রুমটা গুছানোর জন্য। এই রুমটা এতদিন স্টোর রুমের মতো ছিল, অনেক জিনিসপত্র দিয়ে ভরা। আসলে বাসা চেঞ্জ করার পর আমি অনেক বেশি অসুস্থ হয়ে পড়ি, তাই দুটো বেডরুম শুধু কোনোভাবে ঠিক করে নিয়েছিলাম, আর এই রুমটা ওভাবেই রেখে দিয়েছিলাম যে পরে সুস্থ হয়ে ধীরে ধীরে এটা ঠিক করে নেব। তো গতকাল আমি এই রুমটা মোটামুটি ক্লিন করে নিয়েছি, যাই হোক এখন থাকার উপযুক্ত। তবে এই রুমটা খুবই ছোট, এই সিঙ্গেল বেড আর একটা ডেস্কটপ টেবিল ছাড়া আর কিছুই বসানো যায় না, আর সঙ্গে একটা চেয়ার। তবে প্রচুর আলো এবং প্রচুর বাতাস এই রুমটাতে, তো যে কারণে বাবুরাও দেখি এই রুমে বেশ সময় কাটাচ্ছে। আসলে ভাড়া বাসায় সব কিছু মনের মতো হবে এমন তো হয়ই না, কোথাও না কোথাও কিছু না কিছু প্রবলেম থেকেই যায়। তো এই হচ্ছে আমার এই ছোট্ট রুমটা, আর এই জানালার কাছে একটা প্লান্ট দিয়েছি। রুমটা গুছিয়ে আমি কিন্তু লিভিং রুম এবং আরও একটা বেডরুম অফ ক্যামেরায় গুছিয়ে নিয়েছি। তো তারপর ভাবলাম যে এক কাপ কফি খাই, প্রচণ্ড মাথা ব্যথা করছে, ভালো লাগছে না। শর্টকাটে এক কাপ কফি বানিয়ে নিলাম, তো নিয়ে দেখি ব্যালকনিতে বসে খাবো ভাবছি। আসলে রুমের মধ্যে ভালো লাগছিল না, আর ব্যালকনিতে খুব সুন্দর বাতাস হচ্ছিল, তো ভাবলাম যে বাতাসে বসে বসেই কফিটা খাই আর আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে বসে কফি খেতে খেতেই দেখি আমার মেয়ে জেগে গেছে। তো ওকে বললাম যে মা আমার কাছে এসো, তো বলছে না মা, আমি আগে ব্রাশ করব, তারপর তোমার কাছে যাব। ও সকালবেলা উঠে কোনো ঝামেলা করে না, স্কুল থাকলেও ঝামেলা করে না, খুব সুন্দরভাবে নিজে নিজেই ঘুম থেকে ওঠে, ব্রাশ করে। স্কুল থাকলে দেখা যায় স্কুল ড্রেস নিজে নিজেই পরার চেষ্টা করে যতটুকু পরতে পারে। তো ও নিজে নিজেই পেস্ট ব্রাশ নিয়ে এসে ব্রাশ করছে, ওর আপুর পড়ার টেবিলের পাশে যে চেয়ার, ওই চেয়ারে বসেছে, তো ওখান থেকেই ও আমার সাথে গল্প করছে আর ব্রাশ করছে, আর আমি এখানে কফি খাচ্ছি আর গল্প শুনছি। আমি যেখানে বসে আছি এর পিছনেই একটা সাদা নয়নতারা গাছ আছে, প্রচুর নয়নতারা ফোটে। কফি খাওয়া শেষ করে আমি চলে এসেছি কিচেনে। এখন আমি কিচেনের এই টুকিটাকি জিনিসপত্র ক্লিন করব। যদিও সেদিন ডিপ ক্লিন করেছিলাম, কিন্তু এত ধুলাবালি বাসায় ঢোকে যে একদিন দুই দিন পর পরই দেখা যায় এগুলো ভালোভাবে ভেজা কাপড় দিয়ে না মুছলে মনে হয় একদম ধুলার একটা আস্তরণ পড়ে যায়। তো আজকে ভাবছিলাম যে এগুলো একটু ক্লিন করে নেই। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দেবেন। তাহলে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনারা আপনাদের সময়, সুযোগ এবং সুবিধা মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর অলরেডি যদি কেউ এই কাজটি করে থাকেন তাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের যদি কিছু জানার বা বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আমি অবশ্যই অ্যান্সার দিব। গতকাল একটা কমেন্ট পেয়েছি, কমেন্টে লেখা ছিল মম হীরার কপি। তো আমি আসলে খুঁজেই পাচ্ছিলাম না যে আমার ভিডিওর কোথায় আসলে উনি মম হীরার কপি খুঁজে পেল।
আমি তো বাংলাদেশি ব্লগ আগে দেখতামই না, সত্যি কথা যেটা। আমি সবসময় সাইলেন্ট ব্লগ দেখতাম, আর সাইলেন্ট ব্লগগুলো কিন্তু বাইরের দেশগুলোর হয়, এটা আপনারা সবাই জানেন। বাংলাদেশি খুব কমই আছে মনে হয় সাইলেন্ট ব্লগার। তো আমি অনেক ভিডিওতে বলেছিও কিন্তু যে আমার সাইলেন্ট ব্লগ খুব ভালো লাগে। তো আমি আসলে ওই সাইলেন্ট ব্লগগুলো দেখতে দেখতেই এক সময় হঠাৎ করে এক বাংলাদেশি ব্লগারের ব্লগ পাই। ওনার নাম হচ্ছে সালমান আনিক। উনি সম্ভবত চায়নাতে থাকে। ওনার ব্লগ এত ভালো লেগেছিল আমার যে ওনার চ্যানেলে 43টা ভিডিও ছিল। আমি 2 দিনে 43টা ভিডিও দেখেছি, এবং এখনও ওনার চ্যানেলের যে ভিডিওগুলো আছে প্রত্যেকটা ভিডিও মনে হয় 8-10 বারের বেশি দেখা হয়ে গেছে। ওনার ভিডিওগুলো এত ভালো লেগেছে যে আমি বারবার ওনার ভিডিওগুলো দেখেছি, এবং একটা সময় যে সিদ্ধান্ত নেই যে ব্লগিং করব। তো আমি যদি ইন্সপায়ার হয়ে থাকি তাহলে আমি সালমান আনিকের ভিডিও দেখে ইন্সপায়ার হয়েছি। তো উনি কমেন্টে আরও লিখেছে যে আমি কেন মম হীরাকে মেনশন করিনি, আমি মম হীরাকে দেখে নাকি ইন্সপায়ার হয়েছি। ওনার কেন এই ধারণা হলো যে সবাই শুধু মম হীরাকে দেখেই ইন্সপায়ার হবে, আর পৃথিবীতে কি অন্য কোনো ব্লগার নেই যে যাদেরকে দেখে ইন্সপায়ার হতে পারবে না? আর মম হীরা চ্যানেল থেকে কিন্তু আমার ভিডিও অনেক আগেই দেখেছে এবং দীর্ঘদিন দেখতো। যারা ব্লগার তারা কিন্তু জানেন যে একটা চার্ট আসে, যে বড় বড় ব্লগার যারা আপনার ভিডিও দেখে তাদের 15 জন বা 20 জনের একটা করে চার্ট আসে যে প্রথম দিকে কে কে দেখছে। তো এরকম আমি দীর্ঘদিন অনেকগুলো স্ক্রিনশট নেওয়া ছিল। তারা আমার ব্লগ দেখে হয়তো কমেন্ট করে না বা লাইক করে না বা সাবস্ক্রাইবও করে না, কিন্তু তারা যে আমার ব্লগ দেখে আমি কিন্তু সেগুলো দেখতে পেতাম। তো মাঝে মাঝে এই অপশনটা অফ থাকে, কেন থাকে জানি না। তো মাঝে মাঝে এটা পাওয়া যায়। তো আমি ওই সময় বেশ কিছু স্ক্রিনশট নিয়েছিলাম, এমনিতেই আসলে কোনো উদ্দেশ্য থেকে না, হঠাৎ করেই কেন যেন মনে হচ্ছিল স্ক্রিনশট নিয়ে রাখি যে কোন কোন ব্লগার আমার ব্লগ দেখছে। তো তখন মম হীরা নিশ্চয়ই তার ব্লগ দেখে যদি কপি করতাম সে আমাকে বলতো। তো আমার ব্লগ দেখা ওই ব্লগারদের যে চার্ট ছিল ওই চার্টের টপ পজিশনে কিন্তু ছিল মম হীরা। অনেকগুলো স্ক্রিনশট ছিল, তো সবগুলোই ডিলিট হয়ে গেছে মেবি, একটা সম্ভবত আছে। তো ওটা চেষ্টা করব শেয়ার করার জন্য। মম হীরা অবশ্যই বাংলাদেশের একজন ভালো ব্লগার, কিন্তু তার অর্থ এই না যে বাংলাদেশের সব ব্লগার শুধু তার ভিডিওই কপি করবে বা তাকেই ফলো করে ভিডিও করবে, এমন না। এই কথাগুলো শুনতে খুবই বিরক্ত লাগে। এখন কিছু করার নেই, আমরা কিন্তু কারো মানসিকতা চেঞ্জ করতে পারবো না, কারো চিন্তাধারাও চেঞ্জ করতে পারবো না। তাই কারো চিন্তাধারা যেহেতু চেঞ্জ করতে পারবো না, তাই ওই বিষয়গুলো নিয়ে এত বেশি মাথাও ঘামাতে চাই না, নিজের কাজ নিয়ে থাকতে চাই। আর আমার চ্যানেলটা কিন্তু শুরুর দিকে বেশ ভালো গ্রো করছিল, তবে ওইভাবেই যদি আমি চালিয়ে যেতে পারতাম এতদিন আমি হয়তো মনিটাইজেশন পেয়ে যেতাম। কিন্তু আমার দুর্ভাগ্য বলবো যে বারবার আমি এত বেশি অসুস্থ হয়ে পড়েছি যে আমার কাজ বন্ধ করে দিতে হয়েছে। আর চ্যানেল তো আর আমার অসুস্থতা বুঝবে না, চ্যানেলের রুলস অনুযায়ী চলবে। তো আমার চ্যানেলটা অনেক স্লো হয়ে গিয়েছে, এখন মনে হচ্ছে আমি যেখান থেকে শুরু করেছিলাম ঠিক সেই জায়গায় আবার পৌঁছে গেছি। যতটা এগিয়েছিলাম সেই জায়গাটা থেমে গেছে। তবুও চেষ্টা করছি যদি এগিয়ে যেতে পারি। যেহেতু আমি সুস্থ নই তাই অনেক বেশি আশাও করি না, যে অনেক বেশি আশা করলে, অনেক বেশি আকাঙ্ক্ষা থাকলে সেখানে কষ্ট পাবো। তাই আশার জায়গাটাকে আমি একটা সীমাবদ্ধতায় রেখেছি। এই জারটার উপরে একটা গ্লাস লিড ছিল, ওটা আমার হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গিয়েছে। তো আজকে ক্যাবিনেটের উপরের অংশের ডেকোরেশনটা একটু চেঞ্জ করলাম। এই স্পাইস জারগুলো আমি এই সাদা 3 লেয়ারের ট্রলি র্যাকে রাখতাম, তো ওটা ক্যাবিনেটের উপর নিয়ে নিলাম, ওখানে রাখলে সুবিধা হয় আমার জন্য। আর এই তো দুপুরের রান্নায় চলে এসেছি। আজকে ডিম ভুনা করব আর কুমড়ো বড়া দিয়ে ঝোল রান্না করব। আসলে এই গরমে কি রান্না করব আর কি খাবো, অস্বস্তিতে ভুগছি।
তবুও খেতে তো হবেই, তো শর্টকাটে যা করা যায় সেটাই করছি। তো ডিম ভুনাটা যেহেতু একটু শুকনা জাতীয় খাবার, তাই একটা ঝোল খাবার রান্না করছি। তো রেগুলার ওই একই টাইপের মাছের ঝোল আর খেতে ইচ্ছা করছিল না, তো ভাবলাম যে আজকে শুধু কুমড়ো বড়া দিয়েই ঝোল রান্না করব। তো পাশাপাশি 2 চুলায় রান্না করছি আর রাইস কুকারে ভাত বসিয়েছি। আমাদের জীবনের প্রতিটা জিনিসই কিন্তু আমাদের রিজিকের একটা অংশ। খাওয়া দাওয়া পড়া যা কিছু আছে, সন্তান, সম্পর্ক, সম্মান, যা কিছুই বলেন, সবটাই কিন্তু আমাদের রিজিকের একটা অংশ। তাই আমাদের রিজিকে যার যেটা যেভাবে লেখা আছে সেটা কিন্তু সেভাবেই আসবে। শত চেষ্টা করলেও সেটা থেকে কিন্তু ব্যতিক্রম কিছু করা সম্ভব হবে না। আবার কিছু জিনিস আছে হয়তো কিছুটা আমাদের নিয়ন্ত্রণে দিয়েছে সৃষ্টিকর্তা, সেটা সম্পূর্ণই আলাদা এবং সেটা খুবই সামান্য আমি বলবো। কারণ যারা সৃষ্টিকর্তাতে বিশ্বাস করেন তারা হয়তো আমার কথাগুলো বিশ্বাস করবেন বা ভালো লাগবে। আবার যারা হয়তো একটু কম বিশ্বাস করেন তাদের ধ্যান ধারণাও হয়তো ব্যতিক্রম হবে। অনেকেই হয়তো বলবেন যে অনেক পরিশ্রম করেছে বলেই এটা সম্ভব হয়েছে বা ওটা সম্ভব হয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে সৃষ্টিকর্তা যদি আপনার রিজেকে লিখে থাকে তবেই আপনি পরিশ্রমের মাধ্যমে ওটা পাবেন, এবং ওই পরিশ্রমটাও আপনার সৃষ্টিকর্তা ভাগ্যেই লিখে রেখেছে যে আপনি ওইভাবেই পরিশ্রম করে ওই জিনিসটা পাবেন। আর আপনার ভাগ্যে যদি লেখা না থাকে সেটাও সৃষ্টিকর্তা ওভাবেই লিখে রেখেছে যে আপনি শত পরিশ্রম করেও সেই জিনিসটা পাবেন না। যেমন আমাকে যখন সৃষ্টিকর্তা সৃষ্টি করার সিদ্ধান্ত নিয়েছে তখনই কিন্তু উনি ঠিক করে দিয়েছে আমার জীবনটা কিভাবে কি করবে, আমি কোন বাবা মায়ের ঘরে জন্ম নেব, আমার পুরো জীবনটা কিভাবে চলবে, কোথায় কি হবে, এবং আমার মৃত্যুটা পর্যন্ত উনি লিখে রেখেছে আগেই। তাহলে অন্য কেউ যদি ভেবে নেয় যে আমার জীবন নিয়ন্ত্রণ করবে, আমাকে এটা থেকে বঞ্চিত করবে, আমাকে ওটা থেকে বঞ্চিত করে আমাকে কষ্ট দিবে, এ করবে সে করবে, বা কেউ আমাকে এত কিছু দিয়ে আমাকে উদ্ধার করবে, এগুলো সম্পূর্ণ ধারণাটাই ভুল। কারণ আমার জীবন যে নিয়ন্ত্রণ করার সে কিন্তু শুরুতেই সব কিছু করে দিয়েছে। তাই আপনি আমি যেই চেষ্টা করি না কেন আমার জীবনের কোনো কিছুই বদলে দিতে পারবেন না, বা আমি নিজেও পারবো না। আজকে অনেকগুলো কথা বললাম, হয়তো কারো কাছে খারাপ লাগতে পারে, আবার কারো কাছে ভালোও লাগতে পারে, কিন্তু যেটা সত্যি আমি সেটাই বলেছি। এই তো আমার দুপুরের রান্না কমপ্লিট। আজকে কুমড়ো বড়া দিয়ে ঝোল আর ডিম ভুনা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। নেক্সট ভিডিওতে আবারও কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।